19 রুলসের ওই 400, ওটা তোমার পেজ নাম্বার হচ্ছে 417 মনে হয়, ঠিক আছে, 417 পেজ নাম্বার হবে নিশ্চয়ই। একটুখানি আমি দেখে নিই, তো 17, হ্যাঁ 417 পেজ, ঠিক আছে, কপির বইয়ের 417 পেজের 13 নম্বরটা প্রথমে আমি দেখাচ্ছি। দেখো 13 নম্বরে যেটা আছে 417 পেজের, খুবই ইম্পর্টেন্ট এগুলো সব কটা, আমি বারবার বলছি, সেহেতু খুব ভালো করে দেখো। 1 নম্বরে যেটা আছে, 1 নম্বর আশ্রয় বাক্য 13 নম্বর আর্গুমেন্টার, সেটা হচ্ছে টি ইমপ্লাইজ ইউ ডট ভি। 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইউ ভেল ভি ইমপ্লাইজ ডাব্লিউ, আর সিদ্ধান্ত হচ্ছে টি ইমপ্লাইজ ডাব্লিউ। তাহলে কি কি বললাম? টি ইমপ্লাইজ ইউ ডট ভি ফার্স্ট আশ্রয় বাক্য, সেকেন্ড আশ্রয় বাক্য ইউ ভেল ভি ইমপ্লাইজ ডাব্লিউ, তারপরে সিদ্ধান্ত হচ্ছে টি ইমপ্লাইজ ডাব্লিউ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই টি ইমপ্লাইজ ডাব্লিউ বলেছে, তাহলে টিটা কোথায় আছে? প্রথম আশ্রয় বাক্যে। আর ডাব্লিউ কোথায় আছে? দ্বিতীয় আশ্রয় বাক্যে। তাহলে প্রথম আশ্রয় বাক্য আর দ্বিতীয় আশ্রয় বাক্যের মধ্যে টি আর ডাব্লিউর সাথে যে দুটো বসে আছে, সেই দুটো যে আমাদের একটা বাক্যে যদি দুটো পদ ধরি, তাহলে পদ সেই দুটো কিন্তু মিল আছে, খালি একটা ডট দিয়ে জয়েন হয়ে আছে, একটা ভেল দিয়ে জয়েন হয়ে আছে। তাহলে আমাদের এমন ভাবে এটাকে করতে হবে, মোটামুটি যেন আমরা যে আকারটা দেখতে পাচ্ছি তাতে টি ইমপ্লাইজ ডাব্লিউ আসতে পারে একমাত্র এইচএস দিয়ে, টি ইমপ্লাইজ ইউ ডট ভি আর ইউ ভেল ভি ইমপ্লাইজ ডাব্লিউ, ঠিক আছে। তাহলে এই মাঝখানটাকে যদি আমি সেম করে ফেলতে পারি, তাহলে টি ইমপ্লাইজ ডাব্লিউটা এইচএস দিয়ে আসতে পারে, কারণ এইচএসে আমরা দেখেছি পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ পি থাকলে পি ইমপ্লাইজ আর আমরা করতে পারি। সেহেতু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে যে কিভাবে আমরা এই একে মানে টি ইমপ্লাই ইউ ডট ভি আর ইউ ভেল ভিকে কিভাবে আমরা সেম মোটামুটি করতে পারি সেটা আমাদেরকে দেখতে হবে। এখন তাহলে কিভাবে আনা যায় সেটা ভাবতে হবে। ইউ ভেল ভিকে ইউ ডট ভিকে কি কোনোভাবে ইউ ভেল ভি করা যায়, কিংবা অন্য কোনোভাবে টি ইমপ্লাইজ ইউ বা টি ইমপ্লাইজ ডাব্লিউ এরকম এনে, বা টি ইমপ্লাইজ ভি ভি ইমপ্লাইজ ডাব্লিউ এরকম এনে, যে কোনোভাবে আমাদেরকে এইচএস দ্বারা কিন্তু এটা হবে, এটা মনে করতে হবে আগে ফার্স্টে। আর দেখতে হবে যে কিভাবে আমাদের ডিরাইভেশনটা হতে পারে। তার প্রথমে মাথায় রাখতে হবে যে এইচএস দিয়ে কিন্তু এই টি ইমপ্লাইজ ডাব্লিউটা হতে পারে। তাহলে টি ইমপ্লাইজ ডাব্লিউ যদি হয়, তাহলে ইউ ডট ভি আর ইউ ভেল ভি এর যে দুটো আলাদা আছে, একটা ডট দিয়ে যুক্ত একটা ভেল দিয়ে, সেহেতু ডাইরেক্ট তো এইচএস হবে না, তাহলে এই ভেল না আমাকে ইউ ডট ভিটাকে দুটোতেই আনতে হবে, আর না ইউ ভেল ভিটাকে দুটোতেই আনতে হবে। এটা যদি না করতে পারি, তাহলে টি ইমপ্লাইজ ডাব্লিউ অথবা টি ইমপ্লাইজ ডাব্লিউ ইউ আবার ইউ ইমপ্লাইজ ডাব্লিউ এরকম আনা যেতে পারে, টি ইমপ্লাইজ ভি আবার ভি ইমপ্লাইজ ডাব্লিউ এরকম আনা যেতে পারে, তাহলে টি ইমপ্লাইজ ডাব্লিউ আসে। এরকম নানা জিনিস আমাদেরকে কিন্তু ভাবতে হবে। ভেবে নিয়ে আমাদেরকে অ্যাপ্লাইটা শুরু করতে হবে, যতদূর সম্ভব আমরা অ্যাপ্লাইটা শুরু করব। তারপরে যদি না হয় তাহলে আবার অন্যভাবে চেষ্টা করতে হবে, ঠিক আছে। প্রথমে আগে ভাবনাটা শুরু করতে হবে। তাহলে টি ইমপ্লাইজ ডাব্লিউটা আসতে পারে এইচএস থেকে, এটা আমাদের প্রথমে মাথায় স্ট্রাইক করা দরকার। এখন আমি কোনোভাবে ইউ ডট ভি আর ইউ ভেল ভিকে ইউ ডট ভি
এখানেও আছে, এখানেও ইউ ডট ভি আনতে পারি কি, সেটা আমাদেরকে ভাবতে হবে। এখন সেটা আনাটা একটু ডিফিকাল্ট, ইউ ডট ভি কে এখানে আনাটা খুবই ডিফিকাল্ট, বা মানে দুটোকে এক করার, না ইউ ডট ভি দুটোতেই আনা অথবা ইউএল ভি দুটোতেই আনা, তাহলে আমি এই চেষ্টা করতে পারবো, কিন্তু সেটা খুবই ডিফিকাল্ট। তাই জন্য আমরা প্রথমে শুরু করি যে টি ইমপ্লাইজ ইউ আর ইউ ইমপ্লাইজ ডাব্লিউ এরকম কিছু আনা যায় কিনা, এরকম একটা ভাবনা চিন্তা নিয়ে। তাহলে সেটা যদি আমাদেরকে করতে হয়, তাহলে প্রথমে কি করতে হবে, ইমপ্লিকেশন দিয়ে আমাকে টি ভেল ইউ ডট ডাব্লিউ, এটা যদি করি একের ইমপ্লিকেশন, তাহলে আমি দেখতে পাচ্ছি 4 নম্বরে গিয়ে আমি সরি ডাব্লিউ বলছি, সরি ভি, সরি ভি এর জায়গায় ডাব্লিউ লিখে ফেলেছি, ভি। তাহলে এইবার আমি কি করতে পারি, এখানে ডিস্ট্রিবিউশনের একটা রুল অ্যাপ্লাই করতে পারি, টি কার্ল টি ভেল ইউ ডট কার্ল টি ভেল ভি। তাহলে এটা হলো 2 এর ডিস্ট্রিবিউশন। নেক্সট 5 এ গিয়ে আমি এটাকে নামাতে পারি, হ্যাঁ 3 এর ডিস্ট্রিবিউশন, হ্যাঁ 3 এর ডিস্ট্রিবিউশন। এবার আমি আরেকটা জিনিস করতে পারি, এটাকে আমি সিম্পলিফিকেশন করে নামাতে পারি, ঠিক আছে, এটাকে আমি সিম্পলিফিকেশন করে নামাতে পারি। কিন্তু সেটার আগে এটা আমি কোন দিকে যাচ্ছি দেখো, চেষ্টা করে বোঝার চেষ্টা করো। যেহেতু আমি ইউ ডট ভিটাকে দুটো আনতে পারবো না, বা ইউ ভেল ভিটাকে, সেই জন্য আমি আনার চেষ্টা করছি টি ইউ আর ইউ ডাব্লিউ, বা টি ভি আর ভি ডাব্লিউ, এরকম একটা জিনিস আনার চেষ্টা করছি। তাহলে এটা যদি করতে হয়, একটা আমি কার্ল টি ভেল ইউ আর কার্ল টি ভেল ভি পেয়েছি, এইবার এইটাকে আবার ইমপ্লিকেশন করে এটাকেও ডিস্ট্রিবিউশন একটা করার চেষ্টা করতে হবে আমাকে। দেখো তাহলে এটা কি হচ্ছে, দেখো ইউ ভেল ভি ভেল ডাব্লিউ, তাহলে হচ্ছে এটা 2 এর আমি ইম্পিল করলাম। এবার যেহেতু কার্ল বাইরে আছে, এটাকে আমি ডি মর্গ্যান করতে পারি, ইউ ডট কার্ল ভি ভেল ডাব্লিউ, তাহলে এটা হলো 5 এর ডি মর্গ্যান। নেক্সট 7 নম্বরে গিয়ে আমি এইবার এটাকে একটুখানি কমিউটেশন করে ঘুরিয়ে দেই, ডিস্ট্রিবিউশন করব তো, ইউ ডট ভি কার্ল ইউ ডট কার্ল ভি, তাহলে 6 এর আমি কি করলাম না কমিউটেশন। এইটা গিয়ে আমি এবার এই দুটোকে ডিস্ট্রিবিউশন করছি, ইউ ডট ডাব্লিউ ভেল কার্ল ভি, তাহলে 7 এর ডিস্ট্রিবিউশন। এইবার আমি 9 গিয়ে এইটাকে প্রথমে সিম্পলিফিকেশন করলাম, ডাব্লিউ ভেল কার্ল ভি, তাহলে এটা হলো 8 এর সিম্পলিফিকেশন। তাহলে এটাকে যদি আমার একটা ইমপ্লিকেশন বাক্যে আনতে হয়, তাহলে এটাকে প্রথমে কমিউটেশন করতে হবে, নাহলে কার্ল ইউটা আগে আসবে না, ভেল ডাব্লিউ, তাহলে 9 এর কমিউটেশন। আবার 11 নম্বরে গিয়ে আমি ইউ ইমপ্লাইজ ডাব্লিউ করে দিলাম, তাহলে হলো আমার 10 এর ইমপ্লিকেশন। এইবার 12 নম্বরে গিয়ে আমি ওই যে আগে আমার কার্ল টি ভ্যালিউ ছিল তাকে সিম্পলিফাই করছি, কার্ল টি ভ্যালিউ দেখো 4 নম্বরে আছে, তাহলে 4 এর সিম্পলিফিকেশন। কার্ল টি ভ্যালিউ আছে, তাহলে এটাকে অবভিয়াসলি আমি টি ইমপ্লাইজ ইউ করতেই পারি, তাহলে এটা হলো 12 ইমপ্লিকেশন। 14 নম্বরে গিয়ে আমি তাহলে টি ইউ আর ইউ ডাব্লিউ পেয়ে গেলাম, তাহলে আমি এখান থেকে টি ইমপ্লাইজ ডাব্লিউ করতে পারি, তাহলে এটা আমার হবে 13 আর এদিকে হচ্ছে 11 এইচএস। বুঝতে পারলে?
ঠিক আছে? তাহলে আমাকে প্রথমে ভাবতে হবে যে সবসময়, অনেকগুলো তুমি করেছো, কনসেপ্টটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে, অন্য যারা আছো তাদেরকেও আমি বলছি, সেটা কি না, প্রত্যেকটা ইন্ট্রোডিউস করার আগে ভাবতে হবে যে সিদ্ধান্তটা আমার ওই আশ্রয় বাক্য থেকে কিভাবে আসতে পারে। হয়তো দেখতে পাবো যে দুটো আশ্রয় বাক্য দিয়েছে সে দুটো আশ্রয় বাক্য থেকে ডাইরেক্টলি আসতেই পারবে না বা আমার মাথায় আসছে না, কিন্তু ভাবতে হবে যে ইমপ্লিকেশন বাক্য থেকে যদি ইমপ্লিকেশন সিদ্ধান্ত আসে তাহলে সেটা সাধারণত এইচএস দ্বারাই হয়। যে 19টা রুলস আছে তার মধ্যে ইমপ্লিকেশন সিদ্ধান্ত আসে এরকম রুলস আছে খুব কম কয়েকটা। ঠিক আছে? তাহলে আমার যে পোর্শনটা আছে সেটাকে আমাকে ভাবে নিতে হবে। এইচএস আছে, আর লাস্ট যে 10 রুলস, 10 রুলসের মধ্যে ট্রান্সপোজিশন আছে, যেটাকে ইমপ্লিকেশন সিদ্ধান্ত আনা যায়। আর ইমপ্লিকেশন থেকে কাল পি ভেল কিউ থেকে, এটা থেকেও ইমপ্লিকেশন চিহ্ন আনা যায়, তবে সাধারণত এই এইচএসটা থেকে বেশি আনা যায়। আর এ দুটোকেও মাথায় রাখতে হবে, ট্রান্সপোজিশন আর এ। কিন্তু আমি ট্রান্সপোজিশন আর এর কথা ভাবলাম না কেন, কারণ এখানে ইমপ্লিকেশন যে দুটো আছে সে দুটো টি আর ডাব্লিউ একেবারে বসেই আছে, খালি ইউ ভেল ভি আর ইউ ডট ভিটাই কিন্তু আমার একটু আলাদা ধরনের আছে। সেই জন্যে ওই দুটোকে যদি সেম করা যায় তাহলে টি ইমপ্লাইজ ডাব্লিউ বেরিয়েই যেতে পারে। এই জন্য আমি এইভাবে এটাকে দেখালাম। ঠিক আছে? এইবার চলে এসো নেক্সট 14-এ। ঠিক আছে? 14 নাম্বার যেটা, সেটাকে দেখাই। দেখো 417 পেজ কপি, এটা হচ্ছে 14 নাম্বার। সরি, 1 নম্বর আশ্রয় বাক্য 14 নম্বর যেটা আছে 417 পেজের, সেটা হচ্ছে এক্স ভেল ওয়াই ইমপ্লাইজ এক্স ডট ওয়াই। 2 নম্বর আছে কার্ল এক্স ভেল ওয়াই। আর সিদ্ধান্ত হচ্ছে আমার কার্ল এক্স ডট ওয়াই। ওকে, এই হচ্ছে আমার আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত। তাহলে আমাদেরকে ভাবতে হবে যে কার্ল এক্স ডট ওয়াই বলেছে, তাহলে কার্ল এক্স ডট ওয়াইটা আমার আছে কোথায়? বলো তো, এক্স ডট ওয়াই আছে প্রথম আশ্রয় বাক্যে, তাই তো? প্রথম আশ্রয় বাক্যে আমার কি আছে? এক্স ডট ওয়াই আছে। আর দ্বিতীয় আশ্রয় বাক্যে আমার আছে, এই প্রথম আশ্রয় বাক্যে আরেকটাই আছে এক্স ভেল ওয়াই, আর দ্বিতীয় আশ্রয় বাক্যে কার্ল এক্স ভেল ওয়াই। যদি আমাকে কার্ল এক্স ভেল ওয়াই বার করতে বলতো আর কার্ল এক্স ডট ওয়াই থাকতো, তাহলে একটা স্টেপেই এটা হয়ে যেত, দুটো স্টেপে এমটি করলেই হয়ে যেত। অত সহজ তো দেইনি। তাহলে আমাকে ভাবতে হবে যে আমি কোনটাকে অ্যাপ্লাই করব। ঠিক আছে? এখানে দেখো এক্স ভেল ওয়াই ইমপ্লাইজ এক্স ডট ওয়াই আর কার্ল এক্স ডট ওয়াই রয়েছে। তাহলে কার্ল এক্স ডট ওয়াই কিন্তু আরেকটা জিনিস থেকে আসতে পারে, সেটা হচ্ছে ডি মর্গ্যান করলে। কার ডি মর্গ্যান না, যদি আমার কাছে কার্ল এক্স ভেল কার্ল ওয়াই থাকে তাহলে তাকে ডি মর্গ্যান করলে কিন্তু কার্ল এক্স ডট ওয়াই পাওয়া যায়। কার্ল এক্স ভেল কার্ল ওয়াই যদি থাকে তাহলে তাকে ডি মর্গ্যান করলে কিন্তু আমার পাওয়া যায়।
ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তাহলে দেখো, আমি যদি এইটাকে ডিমর্গ্যান করি, কার্ল এক্স ডট কার্ল ওয়াই, দুইকে ডিমর্গ্যান করলাম, তারপরে 4 নম্বরে গিয়ে আমি কার্ল এক্স কে সিম্পলিফিকেশন করলাম, ঠিক আছে? ঠিক করছি তো? তাহলে কার্ল এক্স ভেল কার্ল ওয়াই কি আমি করতে পারি না? বলো মিমালা। তাহলে 6 নম্বরে গিয়ে কার্ল এক্স ডট ওয়াই কি আমি করতে পারি না? তাহলে 5-এর ডিমর্গ্যান হলো। বলো। তাহলে এই গেল 14 নম্বরটা। এইবার আমরা করি তারপরে যেটা আমাদের আছে, কত 16, তাই 16 করেছো, 15 তাই তো? তাহলে 417 নম্বর পেজে 15 নম্বরটা এবার আমরা দেখি। প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, বিশেষ করে এই 14টা অত দেয় না, 14টা, কিন্তু এই যে 15 নম্বর যেটা আমি বলছি, এটা কিন্তু একদম মারাত্মক অঙ্ক। এই মারাত্মক অঙ্ক বলছি, মারাত্মক প্রুফ। এটা সাধারণত দিয়েই থাকে, হ্যাঁ, নোটেশন আলাদা করে দিয়ে থাকে। এবং এই 15 নাম্বার যে প্রুফটা, এটা খুব রেয়ারই পারা যায়, কেউ কেউ পারে, ঠিক আছে? আমাদের সময় আমাদেরও পারতে, মানে আমরা পারিই নি প্রথমবার বললে চলে, ঠিক আছে? এটা একটু গন্ডগোলের আছে এবং এটা কিন্তু পরীক্ষায় থাকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এবারে না পড়লে আগের বারে না পড়লে তারপরের বারে, এরকম কিন্তু পড়ে। খালি এই হুবহু এটা যদি তুলে না দেয় যেটা বইতে আছে, একটু নোটেশনগুলো আলাদা করে কিন্তু দিয়ে দেয়, ঠিক আছে? এটা খেয়াল রাখবে। ঠিক আছে, জেড ইমপ্লাইজ জেড ইমপ্লাইজ এ ইমপ্লাইজ এ। 2 নম্বরে এ ইমপ্লাইজ এ ইমপ্লাইজ জেড ইমপ্লাইজ জেড। সিদ্ধান্ত হচ্ছে এ ইমপ্লাইজ এ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, আগের বারে যদি না পড়ে থাকে এবারে পড়তেই পারে। ওকে, দেখো খালি নোটেশনগুলো আলাদা করে দেয়, মানে এখানে জেড ইমপ্লাইজ জেড না দিলে টি ইমপ্লাইজ টি দিয়ে দিল, এখানে পি ইমপ্লাইজ পি দিয়ে দিল, এইটা চেঞ্জ করে, বা এটাকে আগে দিয়ে এটাকে পরে দিয়ে দিল, এরকম করতে পারে। চলো, এটা যেটা আমাদেরকে করতে হবে, এটাকে করি, তাহলে তোমরা বুঝতে পারবে। আমাকে বার করতে হবে এ ইমপ্লাইজ এ। এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানে জেড আছে, এখানে জেড আছে, একদম পুরো ইজি দেখে মনে হচ্ছে, কিন্তু একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে আমাকে এ ইমপ্লাইজ এ বার করতে হবে, কিন্তু আছে তো এখানে জেড ইমপ্লাইজ জেড আর এ ইমপ্লাইজ এ, তাহলে পি ইমপ্লাইজ কিউ, আবার আছে কিউ ইমপ্লাইজ পি, তাই না? পি ইমপ্লাইজ কিউ আর কিউ ইমপ্লাইজ পি। তাহলে এ ইমপ্লাইজ এ কে এর থেকে আলাদা করব কি করে? কি রুলস আছে যার থেকে আলাদা করা যায়? আলাদা করার জন্য তো আমাকে তাহলে একটা সিম্পলিফিকেশনের আকারে নিয়ে যেতে হবে, যাতে আমি এ ইমপ্লাইজ এটাকে এর থেকে বাদ দিতে পারি, এই দুটো থেকে একটা সিম্পলিফিকেশনের আকারে আমাকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু প্রথমেই বললাম, লাস্টে গিয়ে আমাদের সিম্পলিফিকেশনের একটা আকারে নিয়ে যেতেই হবে, না হলে আমি এ ইমপ্লাইজ একে তো বাদ দিয়ে দিতে পারবো না। অথবা টটোলজির আকার আনতে হবে, যেখানে এ ইমপ্লাইজ এ দুবার আছে, ডট দিয়ে যুক্ত অথবা ভেল দিয়ে যুক্ত। তাহলে টটোলজিতে আমরা দুটো থাকলে একটাতে আনতে পারি, এ পি পি ভেল পি থাকলে পিতে আনতে পারি, পি ডট কিউ থাকলে পিতে আনতে পারি। তাহলে টটোলজির আকারে নিয়ে যেতে হবে, না এ ইমপ্লাইজ এ
ডট এ ইমপ্লাইজ এ, বা এ ইমপ্লাইজ এ, ভেল এ ইমপ্লাইজ এ, এরকম একটা আকার, অথবা সিম্পলিফিকেশন। এছাড়া কি আমাদের একটা সিঙ্গেল এন্টিটিকে আনার ডবল থেকে সম্ভব? বলো তো দেখি, আর কোনো রুলস আছে? টটোলজি আছে লাস্ট 10টা রুলসের মধ্যে, আর সিম্পলিফিকেশন আছে তার আগের 9টা রুলসের মধ্যে। আছে কি? তাহলে যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে জেড ইমপ্লাইজ জেড ইমপ্লাইজ এ ইমপ্লাইজ এ, ভেল কার্ল এ, একের অ্যাডিশন। ওকে, একের অ্যাডিশন করলাম। এক সেকেন্ড দাও। নেক্সট 4 নম্বরে গিয়ে আমরা এটাকে কমিউটেশন করি। তাহলে 3-এর কমিউটেশন। নেক্সট হচ্ছে কার্ল এ ভেল আছে, যেহেতু আমরা এ ইমপ্লাইজ জেড ইমপ্লাইজ জেড ইমপ্লাইজ এ ইমপ্লাইজ এ 4-এর ইমপ্লিকেশন করলাম। 6 নম্বরে গিয়ে আমরা এইটার অ্যাবজর্পশন করে দিলাম। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিলে হবে না, এখানে অন্য ব্র্যাকেট দিতে হবে, যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে। পাঁচের অ্যাবজর্পশন। 7 নম্বরে গিয়ে আমি আবার এটাকে ইমপ্লিকেশন করলাম। তাহলে 6-এর ইমপ্লিকেশন। 8 নম্বরে আমি করলাম ডিস্ট্রিবিউশন। সাতের ডিস্ট্রিবিউশন। দেখো এবার আমাদের একটা সিম্পলিফিকেশনের পোর্শন এসে গেছে, কার্লে ভেলে। তাহলে হলো 8-এর সিম্পলিফিকেশন। 10-এ গিয়ে এ ইমপ্লাইজ এ, এটা হচ্ছে 9-এর ইমপ্লিকেশন। বুঝতে পারলে? দেখো
ঠিক আছে, এটা কিন্তু খুবই ভজকট একটা এটা আমরাও আমাদের এতে প্রথম দিকে পারতাম না হয়তো, একবার দুবার করার পরে এগুলো কিন্তু প্র্যাকটিস হয়। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন যেটা এক্সামে আসে। হ্যাঁ, এটা সবসময় খেয়াল রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। এই যে কার্ল এটা নিতে হবে, এইটা মাথাতেই আসার কথা না সব সময়, তাই খুব ভেবেচিন্তে এটাকে করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এটা তোমাদের মাথাতেই আসবে না। ঠিক আছে, ভালো করে এটা প্র্যাকটিস করতে হবে। এবং আমি প্রথমেই বললাম যে একটা সিম্পলিফিকেশন অথবা টটোলজি এইরকম একটা আকার আমাদেরকে আনতেই হবে। ঠিক আছে, যাতে আমরা কার্ল এ ভেল এটাকে আলাদা করতে পারি, কারণ আমাকে দুটোই দিয়েছে যে ইমপ্লিকেশন দিয়ে। ঠিক আছে, সেহেতু আমাদেরকে ওইটা কিন্তু মাথা খাটিয়ে বার করতে হবে। ওকে, চলো এইবার হচ্ছে নেক্সট যেটা করব, সেটা হলো কত নম্বর বলছিলে? 18, তাই তো? পেয়েছি। 18তে আমাদের কি আছে আগে দেখা যাক। 417 পেজের 18 নাম্বার। দেখো আছে জে ভেল কার্ল জে ডট কে, 1 নম্বর। 2 নম্বর আছে জে ইমপ্লাইজ এল, আর সিদ্ধান্ত হচ্ছে এল ডট জে ট্রিপল বার জি। দেখো সিদ্ধান্ত আছে এল ডট জে ট্রিপল বার জি, এখানে জেও আছে, এখানে এলও আছে। এখন ট্রিপল বার বার করতে গেলে আমাদের নিশ্চয়ই ওই ট্রিপল বারের দুটো সূত্র, আমাদের যে দুটো আছে সূত্র বলছি, রুলস আছে, রুলস অফ রিপ্লেসমেন্টে। একটা হচ্ছে পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি, আরেকটা হচ্ছে পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ। এটাই আছে তো? ঠিক আছে, তাহলে আমাদেরকে ওই দুটো আকারের মধ্যে যে কোনো একটা আকারে এই দুটো আশ্রয় বাক্য থেকে ডিরাইভেশনটা করতে হবে। এই দুটো আশ্রয় বাক্য থেকে এমন একটা আকার নিয়ে যেতে হবে যাতে যেন এল ডট জে ইমপ্লাইজ জে ডট জে ইমপ্লাইজ এল ডট জে, এরকম একটা আকার আসে, অথবা এল ডট জে ডট জে ভেল কার্ল এল ডট জে ডট কার্ল জে, এরকম একটা আকার আসে। যে কোনো একটা আকারে ইকুইভ্যালেন্সে নিয়ে যেতে যাওয়া মানে ওই দুটো আকারের মধ্যে একটা আকার আমাদেরকে এই দুটো দিয়ে বার করতে হবে। বোঝাতে পারছি আমি জিনিসটা কি বলতে চাইছি? অর্থাৎ এটাকে পি এটাকে কিউ ধরে নিয়ে ওই রকম একটা আকার, অর্থাৎ পি ইমপ্লাইজ কিউ ডট কিউ ইমপ্লাইজ পি এরকম একটা আকার, অথবা পি ডট কিউ ভেল কার্ল পি ডট কার্ল কিউ এরকম একটা বার করতে হবে। তাহলে সেই আকারটাকে আমাকে এদের মধ্যে থেকে বার করে নিতে হবে, যাতে কেটাকে আমাকে বাদ দিয়ে দিতে হবে, কেটা আমার কোনো ভূমিকা নেই। তাহলে প্রথমে আমি যেটা করি সেটা হচ্ছে আমার হাতে যেটা আছে সেইটা দিয়ে শুরু করি। দেখো এখানে আমার যে আর কে কে আলাদা করে দেওয়ার একটা কিন্তু জায়গা আছেই। কিভাবে না, এটাকে যদি আমি ডিস্ট্রিবিউশন করে দেই তাহলে জে ভেল কার্ল জে ডট জে ভেল কে, এটা আমার চলেই আসে। তাহলে 1 ডিস্ট্রিবিউশন। 4 নম্বরে জে ভেল কার্ল জে, 3 সিম্পলিফিকেশন। 5 গিয়ে
আমি কি করব? পাঁচে গিয়ে আমাকে কি করতে হবে? দেখো যে ভেল কার্ল যে আমি একটা পেয়েছি, তাহলে এল ডট জে এখান থেকে আমার বার করা যেতে পারে। কিভাবে পারে? না, আমাকে একটা কিছু অ্যাডিশন করলে এল ডট জে কিন্তু আমরা পেয়ে যেতে পারি। ঠিক আছে, সেটা একটু ভাবতে হবে। সেটা কি? দেখো, তাহলে জে ভেল কার্ল জে ভেল কার্ল এল, তাহলে 4-এর অ্যাডিশন। 6 নম্বরে গিয়ে আমি কি করব? ভেল যেহেতু সবকটা আছে, এটাকে আমি অ্যাসোসিয়েশন করে দিতে পারি। তাহলে আমার জে আর এলটা একসাথে হয়ে যেতে পারে। তাহলে 5-এর অ্যাসোসিয়েশন। 7-এ গিয়ে কি হবে? জে ভেল কার্ল জে ডট এল, তাহলে 6-এর ডি মর্গ্যান। 10-এ গিয়ে এভাবে তো ইমপ্লিকেশন আসবে না, তাহলে জে ডট এল কে আমি একটু ঘুরিয়ে দিই, ভেল জে, তাহলে 7-এর কমিউটেশন। 11-তে গিয়ে আমি কি করতে পারি? জে ডট এল ইমপ্লাইজ জে। দেখো 10-এর আমি করলাম ইমপ্লিকেশন। এবার আমি জে ডট এলটাকে এর ভেতরে ঘুরিয়ে দিতেই পারি, সেই রুলস তো আমাদের জানাই আছে। তাহলে ইমপ্লাইজ জে, যেহেতু লাস্টের 10টা রুলস পার্টে প্রয়োগ করা যায়, এটাকে ঘুরিয়ে দিলাম, তাহলে 11-র কমিউটেশন। দেখো এক পাশের আকার কিন্তু আমরা পেয়ে গিয়েছি, এক পাশের আকার কিন্তু আমরা পেয়ে গিয়েছি। আর এক পাশের আকার আমাদের 2 নম্বর বাক্যেই আছে, ওখান থেকেই আমরা বার করে নিতে পারবো। সেটা হচ্ছে কি? জে ইমপ্লাইজ জে ডট এল। কি রুলস প্রয়োগ করলাম বলো তো? অ্যাবস প্রয়োগ করলাম। তাহলে 13-র অ্যাবজর্পশন এবিএস। 14-য় গিয়ে আমি কি করব? জে ইমপ্লাইজ অ্যাবজর্পশনে কি হয় বলো? পি ইমপ্লাইজ কিউ থাকলে, এই তো দুইটাকে পি ইমপ্লাইজ কিউ থাকলে পি ইমপ্লাইজ পি ডট কিউ আনা যায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই যে দুই থেকে আমি এটা করলাম জে ইমপ্লাইজ জে ডট এল। ঠিক আছে, এইবার আমি যেটা করলাম সেটা হচ্ছে 13-র, এটা 13-র বলেছি, সরি, এটা 2 না লিখে 13 লিখে ফেলেছি, এটা আমারই ভুল। 2-এর অ্যাবজর্পশন, সরি, এটা 2-এর অ্যাবজর্পশন। তাহলে এটা হলো কি? 13-র কমিউটেশন। 2 থেকে অ্যাবজর্পশন করে এটাকে কমিউট করে দিলাম। তাহলে আমার ছোট জায়গা নেওয়া হয়ে গিয়েছে এটা। তাহলে আমার এলো কি? একটা হচ্ছে এল ডট জে ইমপ্লাইজ জে ডট জে ইমপ্লাইজ এল ডট জে। তাহলে এটা হচ্ছে 12 আর 14 কনজাংশন। ঠিক আছে, তাহলে আমি এটা উপরে করছি, এখানে জায়গা নেই বলে
তাহলে 16তে গিয়ে আমি কি করতে পারি, এল ডট জে ট্রিপল বার জে লিখতে পারি 15 ইকুইভ। তাই তো? বুঝতে পারছো নাকি? দেখো, তাহলে আমাকে প্রথমেই দেখে নিতে হবে সিদ্ধান্ত, যে কটা প্রুফ আমাকে দিক না কেন, সিদ্ধান্তটা কোথা থেকে আসতে পারে, কিভাবে আসতে পারে, আমাকে মাথায় আগে ভেবে নিতে হবে। তারপরে আশ্রয় বাক্যের উপরে তাকে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, প্রথমবার স্টেপে হয়তো আমরা বুঝতে পারলাম না, তাহলে পরের স্টেপে গিয়ে আবার নতুন করে করে আবার করতে হবে, এবং সেই প্র্যাকটিসগুলো সব বাড়িতে করে ফেলতে হবে। কারণ পরীক্ষার হলে গিয়ে আর কেটে করার টাইম থাকবে না, সেহেতু যত রকমের এই বিশেষ করে এই যে লাস্ট যে 417 পেজ, তার যে মোটামুটি 10 থেকে 20 পর্যন্ত, এই 10টা কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। 11-12 হয়তো আসে না, কিন্তু 13 থেকে এই পর্যন্ত একেবারে আসে, এবং হয়তো নোটেশন চেঞ্জ করে দিতে পারে, আবার অন্যরকমও দিতে পারে, সেটা এর থেকে যে আসবেই তার কোনো মানে, কিন্তু আসে, সাধারণত কমন আসে এখন। ঠিক আছে, সেহেতু 13 থেকে একেবারে 10 থেকে, আমি ওই জন্য বললাম 10 থেকে একেবারে আমাদের 20 পর্যন্ত একেবারে ভালো করে বারবার প্র্যাকটিস করতে হবে। আগেরগুলোও করতে হবে, এগুলোও বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে এগুলো করে করে আমাদের একেবারে মনে থাকে, যে মানে অটোমেটিক বেরিয়ে আসবে তখন, যে সিদ্ধান্ত দেখলেই আমার মনে হবে যে ও তাহলে তো এর এই দুটো পার্ট আমাকে বার করতে হবে, তাহলে সেই পার্ট দুটোকে আমরা বার করতে পারবো। কি বললাম, বুঝতে পারলে জিনিসটা? চলো এইবার তাহলে আমাদের 19 নম্বর পারোনি তো? হ্যাঁ, অন্যরা সবাই একটু প্র্যাকটিস করো। এগুলো যে করে দিচ্ছি, এগুলো দেখে ওই খাতায় ওইভাবে রেখে দেবে না, এগুলো নিজেরা এবার না দেখে প্র্যাকটিস করবে, তাহলে এইগুলো হাতে আসবে, নাহলে কিন্তু বেকার হয়ে যাবে পুরো আমার করানো। নেক্সট আছে দেখো, এম ইমপ্লাইজ এন ডট ও ইমপ্লাইজ পি, তারপরে এন ভেল কার্ল পি, কার্ল এন ভেল কার্ল পি, তারপরে কার্ল এম ডট ও ইমপ্লাইজ কিউ, আর সিদ্ধান্ত আছে শুধু কিউ। তাহলে কিউকে আলাদা করতে হবে, সিম্পল কথা। তাহলে কিউকে আলাদা করতে গেলে এখানে তো আমার এম আছে, এন আছে, ও আছে, পি আছে, তাহলে এই এম ডট ও কে যদি আনা যায় তাহলে তো কিউকে আমি পেয়ে যেতে পারি, তাই না? এম ডট ও কে যদি আনা যায় তাহলে তো কিউকে আমি পেয়ে যেতে পারি, তাই না? ঠিক আছে, তাহলে কার্ল এম ডট ওটাকে আমাকে আনতে হবে। কি করে আনবো? সেইটা আমাদেরকে ভাবতে হবে। দেখো, এম ডট ও আনতে হবে। এম আর ও আছে, দুটোই হচ্ছে 1 নম্বর আশ্রয় বাক্যে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? 1 নম্বর আশ্রয় বাক্যে এম আর ও আছে, আর 1 নম্বর আশ্রয় বাক্যে আর দুটো জিনিস আছে, এন আর পি। এন আর পির আরেকটা অংশ রয়েছে 2 নম্বরে, কার্ল এন ভেল কার্ল পি দিয়ে। তার মানে এখানে যদি কার্ল এন ভেল কার্ল পি আনা যায়, তাহলে একটা জিনিসের একটা রুলস আছে, যে ভেল থেকে আরেকটা ভেল সিদ্ধান্ত আছে, সেটা কনস্ট্রাকটিভ ডিলেমা। তার থেকে আমি এই এম আর ওটাকে পেয়ে যেতে পারি। ঠিক আছে, সেখানে আবার কার্ল এম আর কার্ল ও আসতে হবে, তাহলে আমি এই এম ডট ওটাকে আনতে পারবো। ঠিক আছে,
তাহলে এন ভেল পি এটাতেও আছে, আবার এটাতেও আছে। সেটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা আর এটার মধ্যে একটা রিলেশন আমি ক্রিয়েট করতে পারি যদি এখানে কার্ল এন আর পি কার্ল পি আনতে পারি, অটোমেটিকলি এখানে কার্ল এম আর কার্ল ও এসে যাবে। তা আমাকে করতে হবে কি, 4 নম্বরে গিয়ে প্রথমে এদের ট্রান্সপোজিশন করতে হবে। ডট ও ইমপ্লাইজ পি, তাহলে 4-এর ট্রান্স করলাম কোনটার উপরে, প্রথমটার উপরে, এই সরি হচ্ছে খালি ভুল হয়ে যাচ্ছে, 1-এর ট্রান্স সরি। নেক্সট এবার কি করব, আবার দ্বিতীয়টাকে আমি একটু ঘুরিয়ে নিই, ডট কার্ল পি ভেল কার্ল ও ভেল সরি ইমপ্লাইজ কার্ল ও, তাহলে এটা হচ্ছে 4-এর ট্রান্স। এটাকে একসাথেও করা যায়, দুটো পার্টকে একসাথেও করা যায়, একসাথে করা যায় না তা না, তবে আলাদা আলাদাই করে দিও, ঠিক আছে। নেক্সট এবার তাহলে আমার দেখো একটা আকার আমি পেয়েছি, কার্ল এন ভেল কার্ল পি, একটা আকার রয়েছে। তাহলে এর থেকে কার্ল এম ভেল কার্ল ও আমি আনতে পারি না পারি না, 5 আর 2-এর সিডি যদি করি হবে। কার্ল এন ভেল কার্ল পি রয়েছে, প্রথম অংশটা রয়েছে কি পি ইমপ্লাইজ কিউ, আর কিউ ইমপ্লাইজ এই কিউ বলছি আর ইমপ্লাইজ এস, তার থেকে পি ইমপ্লাইজ আর ছিল আর আমি কিউ ইমপ্লাইজ এস আনলাম, আনা যায় তো সিডি রুলে। তাহলে এইবার আমি এখান থেকে এম ডট ও পেতেই পারি, তাহলে 6-এর ডিমর্গান, তাহলে 8-এ গিয়ে আমি কি করতে পারি, কিউকে আনতে পারি 7 এই 3 আর 7-এর এমপি করে। বুঝতে পারলে? দেখো ঠিক আছে, তাহলে আমাকে আগে ভাবতে হবে যে কিউটা আমি আনবো কি করে। কিউটা আনার উপায় হচ্ছে কার্ল এম ডট ওকে যদি আমি এনে ফেলতে পারি, তাহলে এখানে দেখছি এম আর ও আছে আর এন ভেল এন আর পি আছে, আর এন পি দিয়ে আরেকটা বাক্য আমার 2 নম্বরেও দেওয়া আছে, সেহেতু ওই আকারটাকে আমাকে একটুখানি মাথা খাটাতে হবে। ওকে চলো, হ্যাঁ বলো। হুম, এক লাইনে করা যায় না তা না, ওটা বলেছি তো পার্টে প্রয়োগ করেছি, সেহেতু আমি দুটো পার্টে আলাদা আলাদা করে প্রয়োগ করেছি, কিন্তু অনেক সময় অনেকে কনফিউশন হয়ে যায়, সেই জন্য ওটা আলাদা আলাদা করে দিলেও অসুবিধা নেই। আলাদা আলাদা করেছো, খুব বড় তো হয়নি, আলাদা আলাদা করে দিতে পারো, ঠিক আছে। মানে যে দুটোর ওপরই প্রয়োগ করেছে, কেন পার্টে প্রয়োগ করার কথা বলেছে, যেহেতু দুটো পার্ট, সেহেতু দুটো পার্টে আমি আলাদা আলাদা প্রয়োগ করতেই পারি। কিন্তু অনেকে ভাবতে পারে যে এটা পি এটা কিউ, তাহলে একসাথে করলো কি করে, এরকম একটা ভেবে নিতে পারে। বুঝতে পেরেছো? এক একজন পরীক্ষক তো এক এক রকম ভাবে করে অনেক সময়। যাই হোক, তাও ওটা আমি একবার নয় তোমাদেরকে জেনে আরেকবার বলে দেবো কোনি, ঠিক আছে। আর অন্য স্যারদের সাথে একটু আলোচনা করে নিই। চলো নেক্সট হচ্ছে লাস্ট যেটা 417 পেজের 20 নাম্বার 20 এক নম্বর যে আশ্রয় বাক্য আছে, প্রথম আশ্রয় বাক্য আর ভেলেস ইমপ্লাইজ টি ডট ইউ। 2 নম্বরে আছে কার্ল আর ইমপ্লাইজ ভি ইমপ্লাইজ কার্ল ভি। 3 নম্বরে আছে কার্ল টি আর সিদ্ধান্ত আছে কার্ল ভি। কার্ল ভি আছে কার মধ্যে, 2 নম্বরে। সেই 2 নম্বরের সাথে আবার আর যুক্ত হয়ে আছে, সেই আর আবার আছে 1 নম্বরে।
তার সাথে আবার টি যোগ হয়েছে, টি ডট ইউ। তাহলে আমি কি প্রসেসে যাব এটা ভাবতে হবে। দেখো এখানে যেহেতু টি ডট ইউ আছে, এখান থেকে আমাকে আর কে তো বার করতেই হবে। যদি আর কে না বার করতে পারি, আমি ভি ইমপ্লাইজ কার্ল ভি কে বার করতে পারবো না। আর কার্ল ভি কে না বার করতে পারলে কার্ল ভি আমি অ্যান্সার বার করতে পারবো না। তাহলে আমাকে ফার্স্টে ভাবতে হবে কার্ল ভি আছে এর মধ্যে, এর সঙ্গে যুক্ত হয়েছে কার্ল আর আবার যুক্ত হয়েছে আর এর সাথে, আর আর ভেল এস এর সাথে আবার টি ডট ইউ যুক্ত হয়েছে। তাহলে টি ডট ইউ এই যদি আমি আর কে না পাই, তাহলে আর কে বাদ না দিলে এই ভি ইমপ্লাইজ কার্ল ভি পাবো না। এটা আমাকে প্রথমে ভাবতে হবে। তাহলে টি কার্ল টি কে যদি বাদ দেওয়া যায়, তাহলে আর ভেল এস আমি পেয়ে যেতে পারি, তার থেকে আর কেও আমি পেয়ে যেতে পারি। তাহলে টি ডট ইউ কে বাদ দেওয়া যায় কিভাবে? এখানে কার্ল টি আছে মানেই আমি একটা কাজ করতে পারি, এর সঙ্গে ইউ কে অ্যাডিশন করে দেই। যেই অ্যাডিশন করলাম, এখান থেকে আমার দ্বিতীয় রুলসটা বেরিয়ে আসছে, টি ডট ইউ 4 ডি। তাহলে আমি বার করে ফেললাম 6 নম্বরে গিয়ে আর ভেল এস, তবে বাইরে কার্ল। দেখো তাহলে 5 বলছি 1 আর 5 এম টি। 6 নম্বর হয়ে গেল। তাহলে 7 নম্বরে আমার অটোমেটিক আর ডট কার্ল এস হয়ে যাবে। তাহলে 6 কি ডি মর্গ্যান। 8 নম্বরে গিয়ে তাহলে আমি কার আর কে সিম্পলিফাই করে ফেলতে পারছি। তাহলে 7 সিম্পলিফিকেশন, আর কার আর পেয়ে গেলাম মানেই আমি ভি ইমপ্লাইজ কার্ল ভি পেয়ে যাচ্ছি। তাহলে 2 আর 8 এমপি। কার আর যেহেতু পেয়েছি, এখানে কার্ল আর আছে, এখানে পি ইমপ্লাইজ কিউ আছে। নেক্সট হচ্ছে এটাকে আমি একটু ঘুরিয়ে দেই, তাহলে ঘুরিয়ে দেই বলছি, এটাকে আমি ইমপ্লিকেশন করে দেই। তাহলে কার্ল ভেল কার্ল ভে। তাহলে 9 আর 11 নম্বরে গিয়ে তাহলে কার্ল ভি আমি পাচ্ছি কি 10 টটোলজি করে। বুঝতে পারলে? দেখো ঠিক আছে। তাহলে আমাদেরকে সবসময় একটা জিনিস মনে রাখবে, 90 রুলস করতে গেলে সিদ্ধান্ত, কনক্লুশনটা কি আছে সেটা ভাবতে হবে, কনক্লুশনটা কোথায় আছে আশ্রয় বাক্যের মধ্যে সেটা ভাবতে হবে। তারপরে ভাবতে হবে যে ওই আশ্রয় বাক্যের উপরে কি রুলস অ্যাপ্লাই করলে ওটাকে আমি আনতে পারি, এবং সিদ্ধান্তটা কি রুলসের উপরে বেসিস করে আছে সেটা দেখতে হবে, যে সেটা ইকুইভ্যালেন্স রুলস থেকে আসা সহজ হবে না, টটোলজি থেকে না, সিম্পলিফিকেশন থেকে না, কমিউটেশন থেকে না, ট্রান্সপোজিশন থেকে। সেইটাকে মাথায় ভালো করে ভেবে নিতে হবে, অ্যাপ্লাই করার আগে ভালো করে ভেবে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে এইগুলোই যদি ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাহলে তো পারবেই। আর সবসময় এক্সাম হলে 90 রুলস করো বা এই পরের যে সিম্বলিক লজিকগুলো সবসময় মাথায় রাখবে যে আমি কোনটা অ্যাপ্লাই করছি সেটাকে ভেবে নেবো ভালো করে। কারণ একবার ধরো হয়তো তুমি অনেকবার প্র্যাকটিস করেছো কিন্তু মনে আসছে না, একবার মাথা ঠান্ডা করে ভেবে নিয়ে তারপর সেই জিনিসটা করতে হবে। না হলে গুলিয়ে গেলে সেটাকে কেটে আবার যদি করতে চাও সেই টাইমটা কিন্তু নষ্ট হবে। সেহেতু মাথা ঠান্ডা করে ভেবে নিয়ে তারপরে অ্যাপ্লাই করা। সহজ কোশ্চেন এসছে বলে ফট করে, লজিকে এইটা খুব হয় যে হ্যাঁ কমন এসছে সেটা ফট করে করতে গেলাম, আর রাস্তা মানে মাঝ রাস্তায় গিয়ে মাঝ স্টেপে গিয়ে মনে পড়ছে না, এরকম যেন নয়। ভালো করে ওটাকে ভেবে নেবে যে কি কি রুলস আমি প্রয়োগ করতে পারি, বা প্রথম যেন করছি এরকম, তাহলে সিদ্ধান্তটাকে আমি যেভাবে বলেছি সেইভাবে ভেবে নিয়ে করবে, তাহলে আশা করি অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে এগুলো আমি সবকটা করিয়ে দিলাম। ওকে, হ্যাঁ বলো। হ্যাঁ কেন 1 নাম্বারটা তো আমি তোমরা বললে যে স্যার আমাদের করিয়ে দিয়েছে সব, আমি ওই জন্য তারা বললাম না কিছু তোমাদেরকে।
হ্যাঁ। ঠিক আছে, দাঁড়াও। এক সেকেন্ড দাও, দেখছি।